আমরা সমর্থন করেছি বলে যুগ যুগ করে তাকে সমর্থন করতেই থাকবো, বিষয়টা এরকম না। এই ধরনের আমরা কোনো নাকে কত দেই নেই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সরকারের ক্ষেত্রেও একই তাই। আমরা সারাদিন ইন্ডিয়া নিয়ে আলাপ করি, চর্বিত চর্বণ করি, বা যুক্তিসঙ্গত বলি, বাস্তব কথাও তুলে ধরি, কখনো অবাস্তবও বলি। হয়েছে কি, আপনি দেখেন এই ধরনের গভর্নমেন্ট তো মানে সত্যিকার অর্থে একটা দুর্বল সরকার হয়ে থাকে, মানে এক গাছের ছাল আর এক গাছের বাকল মিলিয়ে একটা সরকার। আর গভর্নেন্স তো অলওয়েজ পলিটিক্স, অ্যাবসলিউট পলিটিক্স। মানে সেটা মানে এই সরকারটাকে গণতন্ত্র বলেন। এরকমটাই ভাবছেন, ছাল ছাল বাকল মিলিয়েই সরকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই আসলেই তো তাই। ধরুন একটা পলিটিক্যাল পার্টি হয় কি, হুম। তাদের একটা টিম থাকে দীর্ঘদিনের, জানাশোনা, আন্ডারস্ট্যান্ডিং, ওয়ার্কিং রিলেশন থাকে, প্রত্যেকে প্রত্যেকে ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে, বা একটা কমান্ড থাকে সেন্ট্রাল। আর এই গভর্নমেন্ট হয়েছে কি, 12 জায়গাতে 12 জন মানুষ, বিশেষ করে আমাদের চিফ অ্যাডভাইজার, ওনার নিজস্ব যারা পরিচিত, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে। তারপর অনেকেরই বাংলাদেশের বাস্তব ভিত্তি বা রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তব এই সম্পর্কে কম ধারণা আছে। অধিকাংশ বিদেশের নাগরিক, কেউ কেউ আছে খুবই তরুণ বা অল্প বয়স্ক, যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। অনেকে আছে বয়সের ভারে নুজো, কেউ কেউ এনজি এর সাথে সম্পৃক্ত, বিশেষ অঞ্চল, অনেকগুলা ব্যাপার। সঙ্গত কারণেই এই সরকারের একটা টিম ওয়ার্কও দুর্বল, এবং এদের মানে শক্তি, আভ্যন্তরীণ শক্তিও খুব দুর্বল। তারপরে এদের কোনো গণভিত্তিও নাই, এটাও একটা বাস্তবতা। সেই জন্য এই ধরনের সরকার দুর্বলই হয়ে থাকে সাধারণত, এটা তাদের দোষ এই ক্ষেত্রে মানে না। আর আমি একটু টু দা পয়েন্ট উপদেষ্টা আপনার কাছে একটু বলতে যে গণভিত্তি নাই, এই প্রশ্নটার বিপরীতে তারা জুলাই আগস্ট সমগ্র দেশের মানুষ যারা আন্দোলন করেছে সবাই তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এখানে এই একটা বক্তব্য রয়েছে। আর পাশাপাশি এই যারা প্যানেলে বা উপদেষ্টা প্যানেলে যারা রয়েছে তাদেরকে কি আপনি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তুলনা করবেন, নাকি কিছু কিছু উপদেষ্টাদের বিষয়ে আপনার অবজারভেশনটা আছে? এবং একটা প্রস্তাবও রয়েছে যে এই উপদেষ্টাদেরকে পরিবর্তন করে এই সরকার আরো দীর্ঘ সময় পরিচালনা করুক, এই ধরনের একটা নতুন প্রস্তাবনাও আছে। আচ্ছা, পাশাপাশি না না আমি না না, শুনতে পাচ্ছি যে বিষয়টা সেটা না। জাতীয় সরকার এবং সর্বদলীয় সরকার করবারও একটা প্রশ্ন রয়েছে বা একটা প্রস্তাব রয়েছে, এই ধরনের একটা শোনেন, শুনতে পাচ্ছি। বিষয় ওইটা না, বিষয় বিষয় ওইটা না। আপনি যেটা বলেছেন গণভিত্তির কথা, তখন আন্দোলন হয়েছিল, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সমস্ত রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল যে এটা একটা ইন্টিরিম গভর্নমেন্ট, এটা একটা পার্মানেন্ট গভর্নমেন্ট বা দীর্ঘকালীন গভর্নমেন্ট, এটা কনসেপ্টের সাথেও যায় না, আর এটা কোনোদিন হয় না। দুনিয়ার ইতিহাসে যেখানে এই ধরনের সরকারের নজির আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করেছে, দুই একটা ব্যতিক্রম বাদে। ওই আপনার ইন্দোনেশিয়ায় একটা গভর্নমেন্ট হয়েছিল সোয়ার্থের সময়, তারা 1 বছরের মধ্যে নির্বাচন করে তারা বিদায় নিয়েছিল। আর ইউরোপে, আমেরিকায়, দুই তিনটি দেশে এই ধরনের হিস্ট্রি খুব ভালো না, সঙ্গত কারণেই ভালো হয় না। এখন আপনি যোগ্যতা অযোগ্যতা যদি ব্যক্তি বিশেষে বিশ্লেষণ করতে যান, সেটা এক জিনিস। আপনি ক্লাসের ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলেন, হ্যাঁ, ডিপার্টমেন্টের বা বিশ্ববিদ্যালয়ের, সেটা এক ধরনের কেরিয়ার আপনাকে আপনার। হ্যাঁ, আবার আপনি আপনার একাডেমিশিয়ান বলেন বা আপনার সেক্টরে বলেন বা আপনার জুরিডিকশনে বলেন, আপনি ভালো করলেন, সেটা এক ব্যাপার। কিন্তু আমি তো বললাম যে গভর্নেন্স একটা পলিটিক্স, হ্যাঁ, টোটালি একটা পলিটিক্স। তো এই পলিটিক্সটা তো শিখা লাগে, জানা লাগে, বোঝা লাগে। হ্যাঁ, এটা তো একদিনে কেউ একজন রাজনীতিবিদ হয়ে যায় না বা পলিটিশিয়ান হয় না, এটা তো বাস্তবতা। সেই ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ, ওনাদের ব্যক্তিগত কেরিয়ার তারকা মানুষ হইতে পারে কেউ কেউ, হ্যাঁ, সেটা তাদের আহ, কি বলে, তাদের সেক্টরে তারা সফল মানুষ, কিন্তু রাজনীতিতে তো তারা সফল মানুষ না। আর গভর্নেন্স তো রাজনীতি বাদ দিয়ে কখনো হয়নি, বিশেষ করে লং টার্মের গভর্নেন্স। তো সেই জন্য আমি বলছি, আপনি ব্যক্তিগতভাবে কোন উপদেশটাকে বাদ দিলেন কি না দিলেন, তাতেই হয়েছে। আমরা ওইভাবে সমালোচনা করি নাই। আর প্রফেসর খ্যাতি আছে, মর্যাদা আছে, উনি কি রাজনীতিবিদ? বা তার যে অ্যাক্ট, সেটা কি পলিটিশিয়ান বা গভর্নমেন্ট কি উনি খুব নিরপেক্ষভাবে চালাতে পারছেন বলে আপনার কাছে প্রতীয়মান হয়? আর তখন আমরা যারা সকলে সাপোর্ট দিয়েছিলাম, বিএনপি একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, আপনি জানবেন। ওই তারাও বলে যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে মিলিয়ে যতটুকু ওজন না হবে, বিএনপির ওজন তার চাইতে অনেক বেশি। তো বিএনপি প্রথম যে ইমোশন নিয়ে, আবেগ নিয়ে তাকে সাপোর্ট করেছে, এখন কি তাই করছে? করছে না তো। তারপরে আপনি, আমাদের আর্মি একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, 5ই আগস্টের গুরুত্বপূর্ণ স্টেক বিএনপি হোল্ডার। তো সমর্থন দিচ্ছে, সমর্থন করছে বলে আপনাদের স্থায়ী না না কমিটির না না, সদস্য সালাউদ্দিন সমর্থন আহমেদ তো বললেন। করছি। না না, এটা তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স না, যে করতেই থাকবো আমরা। হ্যাঁ, হুম। বিষয়টা তো এরকম না, বিএনপিরও তো একটা আপনার এই লিমিটেশনস মুহূর্তে আছে। বিএনপি তেমন ভাবে সমর্থন করছে না এই সরকারকে, আপনি বুঝে আছেন। বিএনপি বিএনপি তো 3 জন উপদেষ্টারও পদত্যাগ চেয়েছে, বিএনপি তো নির্বাচন ডিসেম্বরের মধ্যে চেয়েছে, হুম। বিএনপি তো আরো অনেক কিছুই চাচ্ছে। হ্যাঁ, যেটা যুক্তিসঙ্গত চাওয়া, কিন্তু গভর্নমেন্ট কি সেটা শুনছে? ওই যে বামনে মন্ত্র পড়ে না, আর একজন বলে যা, মানে কিসে শুনে, অথবা যে কি বলে ওই
কি এই এই ধরনের কথা আছে আর কি, যে মানে আমি বলছি একরকম, আপনি শুনছেন আর এক রকম, করছেন আর এক রকম। বিএনপি যাবৎ সহযোগিতা করে আসছে, হ্যাঁ, হুম। তো সেই সহযোগিতার কোনো প্রতিফলন সরকারের মধ্যে বা কোনো আন্তরিকতা এরকম আমরা দেখছি না। অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বিশেষ করে সরকারের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে মারাত্মক আকার ধারণ করেছে। আপনি যে প্রফেসর ইউনূস সাহেবের কথা বললেন, আমরা সমর্থন করেছি বলে যুগ যুগ করে তাকে সমর্থন করতেই থাকবো, বিষয়টা এরকম না। এই ধরনের আমরা কোনো নাকে কত দেই নেই, এই ধরনের কোনো কমিটমেন্ট করেও তাকে আনিনি। ওনার কাজের উপর ডিপেন্ড করবে। ইতিমধ্যে 10 মাস পার হয়ে গেছে, এই 10 মাসে ওই নদী দিয়ে অনেক একটু পানি একটু গড়াই গেছে। আপনাদের সমর্থনটা একটু একটু পরিমাপ এর দৃষ্টিতে আপনি একটু জানতে চাই যে, জুলাই আগস্টের পর আপনারা ধরেন 100 ভাগ সমর্থন দিয়েছিলেন, এখন 100-তে কত ভাগ সমর্থন আছে বলে মনে করেন শোনেন, সরকারের প্রতি? একটু জানতে চাই, কারণ আপনাদের না না, সাথে একশোতে সরকারের দূরত্বটা। সমর্থন, হুম। এখনকার সমর্থন হলো এরকম যে ওই যে বিয়ের আগে স্বামী স্ত্রীর প্রেম আর বিয়ের পরের যে সম্পর্ক, এরকম আর কি বিষয়টা। আমরা আপনাকে দেখছি, বুঝছি, শিখছি, হুম। হ্যাঁ। হুম। আমরা তো দেখলাম, শিখলাম। মানুষ হুম। যত কাছাকাছি আসে, যত দেখতে পারে, তত বুঝতে পারে। আমরা প্রফেসর ইউনূস সাহেবকে দেখছি, এই প্রশ্নগুলো এতদিন আসেনি। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রফেসর ইউনূস নিজেই তৈরি করেছেন, অনেকগুলো প্রশ্ন তৈরি করেছেন তিনি নিজে। সেই জন্য আমরা চাই না যে উনি আরো এটা কি যতদিন শুধুমাত্র থাকবেন নির্বাচন উনি আরো প্রশ্নে? তালগোল তালগোল পাকিয়ে ফেলবেন। এই দূরত্বটা কি হ্যাঁ, শুধুমাত্র নির্বাচন প্রশ্নে? নট অনলি নির্বাচন প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন। আচ্ছা ধরেন এই যে ইশরাক হোসেন, হ্যাঁ, দক্ষিণের মেয়র, হুম। তাকে যে আদালত নির্বাচন কমিশন এজাজত দেওয়ার পরেও, ডিসিশন দেওয়ার পরেও তাকে যে দেওয়া হচ্ছে না, এটা কি মনে করেন ওই যে মানে অল্প বয়স্ক যিনি উপদেষ্টা, হ্যাঁ, ওনার একার মতামত? এটা তো সরকারের মতামত। আমরা আমরা মনে করছি যে এর মধ্যে প্রফেসর ইউনূস সাহেবের ইনভলভমেন্ট আছে, অ্যাকনলেজমেন্ট আছে। তাছাড়া ওনার একজন উপদেষ্টা এই সাহস কিভাবে পায়? এটা একটা ইস্যু আপনাকে বললাম, অনেকগুলো issue, এবং প্রফেসর ইউনূস সাহেব নিজেই পরিকল্পনাতে এই কনফ্লিক্টে একটা ইস্যু পড়েছে। আছে এখনো পর্যন্ত, এটা মানে বিবদমান অবস্থায় রয়েছে। আর কি ইস্যু আছে? কারণ সরকার তো মনে করছে যে সরকার এই না না, আর গতকালকে যে আর আপনাদের ইস্যু, সাথে মিটিং আর হইলো। ইস্যু, হুম। আর ইস্যু আছে। ওনাকে এনেছিল মানুষ, দেশটাকে উনি একটা ট্র্যাকে তুলে দিয়ে যাবেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থার ট্রানজেকশন করে উনি বিদায় নেবেন। আমি দেখছি হুম। ওই যে ঘটকের মতো নিজেই উনি মানে হুম। ইয়ে করার মতো অবস্থা। আপনি দেখেন এই যে বাংলাদেশ কি পেল, গতকাল বাজেট হলো, এই বাজেটে একটা প্রান্তিক মানুষের জন্য আপনার কি 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 ডিরেকশন আছে আপনি বলেন? অথচ আমরা বিশ্ব ব্যাংক হুম। বলতেছে যে আপনার 27 লক্ষ নতুন, 28 লক্ষ নতুন দরিদ্র তৈরি হয়েছে, এবং এর মধ্যে 18 লক্ষ না 17 লক্ষ নারী। হ্যাঁ, হুম। আমরা কি ইউনূস সাহেবকে এই জন্য জি। এনেছি আপনি বলেন? ইউনূস সাহেব ওনার নিজের গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার থেকে কমিয়ে, 25% থেকে কমিয়ে উনি 10% এনেছেন। আচ্ছা, এটা ওনার, এটা এটা তো এগুলি এগুলি একটা এগুলি ঠিক আছে, এগুলি কিছু কিন্তু বড় দাগে আপনার কাছে মনে হয়েছে যে আসিফ মাহমুদের ভূমিকা, ইশরাক হোসেনের মেয়রের শপথ নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকার কারণে আপনি এই সরকারের প্রতি আপনাদের একটা দৃষ্টিভঙ্গি, নেতিবাচক না না, এটা দৃষ্টিভঙ্গি তো না, হয়েছে। মানে একটা এটা হলো, শুধু না, আরো কারণ আছে। জনগণ মনে করে এক- আপনারা শুধুমাত্র নির্বাচন চাচ্ছেন আপনার ক্ষমতায় যাওয়ার জন্য, আপনারা একটা ক্ষমতায় আহ গিয়ে আপনারা লুটপাট করবার জন্য আপনাদের এই আচ্ছা, অপেক্ষা। এই জনগণ, এই জনগণ কি এর জন্য কি বা এই আপনারা সরকারও মনে বা করে, এনসিপি, বিশেষ করে এনসিপি মনে করে, না এনসিপি না, 12 বার এটা সরকার করেছে, তো অনেক এবং কিছুই এগিয়ে মনে দিয়েছে। করে। সরকার মনে করে, হাসিনা মনে করতো যে হাসিনাকে 41 সাল পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়, তার কোনো বিকল্প নাই। হুম। এ তো আর একটা নতুন ফ্যাসিবাদের বিষ বৃক্ষ রোপিত হয়ে গেছে ওনাদের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে। আপনি এই যে জনগণ জনগণ জনগণ, জনগণকে আমি কোথায় যাব? আপনি তো এটা জানেন, আমরা গ্রামে যাই, প্রতি মুহূর্তে গ্রামে যাই, সপ্তাহে 3 দিন। আপনি নিজেও জানেন আমরা 3 দিন 4 দিন গ্রামে থাকি প্রতি সপ্তাহে। মানুষ প্রশ্ন করে যে কবে নির্বাচন হবে, আদৌ হবে কিনা। হ্যাঁ, এই প্রশ্ন মানুষ আমাকে করে, এরা কি জনগণ না? সেই জন্য জনগণের দোহাই এভাবে পার্মানেন্ট, জনগণের দোহাই তারাই দিতে পারে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে। তারা হুম। জনগণের দোহাই দিতে পারে, এটা জনগণের দোহাই দেবার কোনো কারণ নাই। এটা জি। হলো মানে কি বলবো, বাক্যাবাদ। শেষ প্রশ্ন এ পর্যায়ে আপনার কাছে করতে চাই, সেটি হলো যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন এবং অন্যান্য নির্বাচনগুলি আগে চাচ্ছেন, এর কারণও হলো যে আপনারা আপনাদের মতো করে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এগুলি আপনারা নিজেদের মতো করে সেই আওয়ামী আমলের মতো নির্বাচিত করার উদ্দেশ্যে আপনারা চাচ্ছেন আপনাদের অধীনে, আপনার ক্ষমতা আসার অধীন পর ওই নির্বাচনগুলি হোক। কিন্তু এনসিপি থেকে শুরু করে অন্যান্য পক্ষ চাচ্ছে যে নির্বাচন, জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। এনসিপির প্রশ্ন এত কেন গুরুত্বপূর্ণ? এটাই তো একটা কন্ট্রাডিক্টরি বা একটা কনফ্রন্টেশনের ব্যাপার। এনসিপি কি বাংলাদেশের রাজনীতি কি এমন গুরুত্বপূর্ণ আপনি বলেন? তাদের কি নিবন্ধন পর্যন্ত তো নাই, তাদের কোনো গণভিত্তি নাই, 100 মানুষ যাদের কথায় যায় না। আপনি এনসিপি কে কেন গুরুত্ব গুরুত্ব একটা কারণে দিতে পারেন যে সরকার বা প্রফেসর ইউনূস সাহেব তাকে গুরুত্ব দেয়, তাদেরকে গুরুত্ব দেয় তার দল। সেই কারণেই তো, এটা কোনো গুরুত্বের কারণে, এটাই তো একটা অপরাধ।
এনসিপি, ওয়াই এনসিপি? বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, বাট এনসিপি এনসিপি এনসিপি, হাই হোসেন হাই হোসেন, এটা করবার তো কোনো কারণ নাই। এনসিপির কথার গুরুত্ব কেন হবে? তারা একটা নতুন রাজনৈতিক দল, তাদের নাই কোনো গণভিত্তি, নাই কোনো সাংগঠনিক কাঠামো, একমাত্র সরকারের মানে বদান্যতা আছে, এছাড়া আর কি আছে আপনি বলেন? এই যে এনসিপি এনসিপি কে ফ্রন্ট লাইনে আনা হচ্ছে, সামনে আনা হচ্ছে, বা দেখানো হচ্ছে যে বিএনপির প্রতিপক্ষ এনসিপি, বিএনপির প্রতিপক্ষ এনসিপি যোগ্যতা অর্জন করতে হলে তারা 50 বছর তার লাগবে, যদি সে সঠিক ট্র্যাকে, রাইট ট্র্যাকে থাকে। ইতিমধ্যেই এনসিপি জন্মের পর থেকে একটা বিকলাঙ্গ হিসেবে জন্ম নিয়েছে। জন্মের পর থেকেই তারা নানান ধরনের, বাংলাদেশের কোন রাজনৈতিক দল জন্মের পরে এত রকমের বিতর্ক, এত রকমের মানে কি বলে কলঙ্ক, এত রকমের মানে অনিয়ম দুর্নীতি জড়াই পড়ছে, এরকম কোনো ইতিহাস নাই। অথচ এনসিপি কে আপনারা হয়তো বলে থাকতে পারেন এই কারণে যে রাজার দল বা প্রফেসর ইউনূস সাহেবের দল, এটাও উনি প্রমাণ করছে, এটাও একটা দুর্ভাগ্য আমাদের জন্য, বাংলাদেশের। এই জন্য প্রফেসর ইউনূস সাহেব দ্রুত নির্বাচন দিয়ে মানে মানে ওনার বিদায় হওয়া উচিত।